স্বাগত অধ্যয়ন একাডেমিতে। আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি গদ্য একুশের গল্প আজকে আমরা পড়ব হচ্ছে একুশের গল্প, যেটি লিখেছেন জহির রায়হান। তো প্রথমে যদি শিরোনামটা আমরা একটু চিন্তা করি, একুশের গল্প, একুশের যেই কনসেপ্ট সেটা কিন্তু এসেছে হচ্ছে ভাষা আন্দোলন থেকে, তাই না? ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন থেকে। আর গল্প মানে তো গল্পই, তার মানে ভাষা আন্দোলনের কোনো একটা খণ্ডিত অংশই এখানে জহির রায়হান তুলে ধরেছেন। ঠিক আছে, তো এটা বাস্তব গল্প নাকি এটা কাল্পনিক গল্প সেটা আমরা জানি না। তো আমরা বোঝার চেষ্টা করব জহির রায়হান এখানে কি বোঝাতে চেয়েছেন। তো চলো আমরা গল্পটিকে শুরু করি। তপুকে আবার ফিরে পাবো। হ্যাঁ, এখন একটা জিনিস চিন্তা করো, কিছু গল্প দেখবা গল্পের যিনি লেখক তিনি নিজেই বলেন সেটা হচ্ছে প্রথম পুরুষ বর্ণনা, আর কিছু গল্প আছে লেখক অন্য কাউকে দিয়ে বলেন সেটা হচ্ছে তৃতীয় পুরুষ বর্ণনা। তো এখানে কোনটা সেটা আমরা জানি না। তপুকে আবার ফিরে পাবো এই কথাটা কে বলেছে সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারি নাই। আমরা আস্তে আস্তে গল্পের ভিতরে ঢোকার পরে হয়তোবা সেটা পেয়ে যাবো। তো চলো শুরু করি। তপুকে আবার ফিরে পাবো, এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন। তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে। ভাবতে অবাক লাগে, 4 বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম, যাকে জীবনে আর দেখবো বলে স্বপ্নেও কল্পনা করিনি, সে তবু ফিরে এসেছে। ও ফিরে আসার পর থেকে আমরা সবাই কেমন যেন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি। উদ্বিগ্ন মানে হচ্ছে অতিরিক্ত চিন্তাশীল হয়ে যাওয়াটা। উদ্বিগ্ন হয়ে পড়েছি, রাতে ভালো ঘুম হয় না। যদিও একটু আধটু তন্দ্রা আসে, তন্দ্রা মানে হচ্ছে দেখবা যে আমরা টেবিলে পড়তে বসলে শয়তানে আমাদের ধরে, হ্যাঁ, যে ঘুমা ঘুমা, এই যে ঘুমের যে ঝিম ভাবনা, এটা হচ্ছে তন্দ্রা আসে। তো বলতেছে যদিও একটু আধটু তন্দ্রা আসে, তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিউরে ওঠে। শিউরে ওঠে মানে হচ্ছে দেখবে কেঁপে ওঠে, হ্যাঁ, সেটা হচ্ছে শিউরে ওঠে। ভয়ে জড়সড় হয়ে যায়, লেপের নিচে দেহটা ঠক ঠক করে কাঁপে। দিনের বেলা ওকে ঘিরে আমরা ছোটখাটো জটলা পাকাই। খবর পেয়ে অনেকেই দেখতে আসে ওকে। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। আমরা যে অবাক হই না তা নয়, আমাদের চোখেও বিস্ময় জাগে। বিস্ময় মানে হচ্ছে মানে কেন অবাক হয়ে যাওয়ার, বেশি অবাক হয়ে যাওয়াটা হচ্ছে বিস্ময়। হ্যাঁ, কোনো একটা ধারণা নিয়ে বেশি চিন্তা করাটাকে হচ্ছে বিস্ময়। 2 বছর ও আমাদের সাথে ছিল, ওর শ্বাস প্রশ্বাসের খবরও আমরা রাখতাম। সত্যি কি অবাক কাণ্ড দেখো তো। কে বলবে যে এ তপু, ওকে চেনাই যায় না। তার মানে 2 বছর আগের যে তপু ছিল, এখনকার সে তপু মানে বর্ণনা যিনি করছেন তার, সে দেখতে পেয়েছেন বিরাট পরিবর্তন। এই কারণে বলেছে ওকে চেনাই যায় না। ওর মাকে ডাকো। আমি হলপ করে বলতে পারি ওর মাও ওকে চিনতে পারবে না, ওর মাও চিনতে পারবে না ওকে। চিনবে কি করে? জটাল একপাশ থেকে রাহাত নিজের মতো বলে। চেনার কোনো উপায় থাকলে তো চিনবে। তার মানে 2 বছর আগেকার তপু আর আজকের তপুর মধ্যে কি পরিবর্তন সেটাই কিন্তু গল্পের মোড় সেদিকে যাচ্ছে ধারণা। এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। হ্যাঁ, দীর্ঘশ্বাসটা কি? দীর্ঘশ্বাসটা যেটা আমরা বলি না, এটা হচ্ছে দীর্ঘশ্বাস। ওই যে তোমাকে যদি বলে যে তুমি গণিতে কত পাবা, আর কি করবো, এটা হচ্ছে দীর্ঘশ্বাস। ঠিক আছে, তাই বলতেছে বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আমরাও কেমন যেন আনমনা হয়ে পড়ি ক্ষণেকের জন্য। ক্ষণেকের মধ্যে হচ্ছে মুহূর্ত। ঠিক আছে, মুহূর্ত। অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর ও বউকে খবর দেওয়ার জন্য। সারা দিন এখানে সেখানে পই পই করে ঘুরে বিকালে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি, তখন রীতিমতো ভাবনায় পড়ে গেলাম। এখন কি করা যায় বলো তো? ওদের একজনকেও পাওয়া গেল না। আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে। তার মানে যিনি গল্প বলছেন তিনি রাহাতকে পাঠিয়েছিলেন তপুর মা অথবা তার স্ত্রীকে আনার জন্য। বিছানার ওপর ধপাস করে বসে রাহাত বলল, ওর মা মারা গেছে। মারা গেছে? আহা, সেবার এখানে গড়াগড়ি দিয়ে কি কান্নাকাটি না তপুর জন্য কেঁদেছিলেন তিনি। ওর কান্না, এই ওরটা হচ্ছে মা, ঠিক আছে। ওর কান্না দেখে আমার নিজের চোখে পানি এসে গিয়েছিল। আর বউটার খবর? ওর কথা বলো না আর।
রাহাত মুখ বাঁকালো। ওই যে আমরা বলি না ওর কথা বলিস না, এরকম যে ডান সাইডে অথবা বাম সাইডে মুখ বাঁকায় সেটা। তো বলতেছেন ওর কথা বলো না আর। রাহাত মুখ বাঁকালো। অন্য আরেক জায়গায় বিয়ে করেছে। সে কি, এর মধ্যে বিয়ে করে ফেললো মেয়েটা? তপু ওকে কত ভালোবাসতো। নাজিম বিড় করে বলল চাপা স্বরে। এই যে এই কথাটা বলছে কি, এই কথাটা বলছে নাজিম। একটা জিনিস মাথায় রাখবো, যেখানে যেহেতু এখানে একটা অনেক গল্প আছে, তো অনেক কথাও হবে, তো সেই ক্ষেত্রে কোন কথাটা কে বলেছে এটা একটু মেমোরিতে রাখতে হবে, কেননা এখান থেকে সুন্দর এমসিকিউ অথবা কতে প্রশ্ন আসছে। শানু বলল, বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে বসে থাকবে নাকি মেয়েটা? বলে তপুর দিকে তাকালো শানু। তারপরে মানে এটা সবাই জটলা পাকাইছে তপুকে ঘিরে। আমরা কিন্তু এখনো তপুর গল্পটা শুনতে পাইনি, মানে তপু কোনো কথা বলছে না কেন। আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর উপর। ওটা হচ্ছে তপুর উপর, ঠিক আছে, তপুর উপর। সত্যি, কে বলবে এই 4 বছর আগের সেই তপু, যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকতো সবসময়। তার দিকে তাকাতে ভয়ে আমরা রক্তহীন হয়ে, ওর ভয়ে আমার রক্তহীন হয়ে আসে কেন? 2 বছর সে আমাদের সাথে ছিল। আমরা ছিলাম 3 জন, আমি, তপু আর রাহাত। তার মানে যিনি গল্প বলছেন তিনি, তপু আর রাহাত, এরা ছিলেন হচ্ছে একসাথেকার রুমমেট। তবু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট। কিন্তু বয়সে ছোট হলে কি হবে, ওই ছিল একমাত্র বিবাহিত। কলেজে ভর্তি হবার বছর খানেক পরে রেনুকে বিয়ে করে তবু। সম্পর্কে মেয়েটা আত্মীয়া হতো ওর। দোহারা গরন চিপচিপে কোটি আপেল রঙের মেয়েটা প্রায় ওর সাথে দেখা করতে আসতো এখানে। ও এলে আমরা চাঁদা তুলে চা আর মিষ্টি খেতাম, আর গল্প গুজবে মেতে উঠতাম রীতিমতো। তবু ছিল গল্পের রাজা। যেমন হাসতে পারতো ছেলেটা, তেমনি গল্প করার ব্যাপারও ছিল ওস্তাদ। ওস্তাদ মানে হচ্ছে খুব বেশি অভিজ্ঞ যিনি, তাকে ওস্তাদ বলে, এটা একটা ফার্সি শব্দ, ওস্তাদ। যখন ও গল্প শুরু করত তখন কাউকে কথা বলার সুযোগ দিত না। সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম না সেদিন, এই যে এই কথাটা হচ্ছে তো বলেছিল, সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম না সেদিন, সেই হোদকা মোটা লোকটা, ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল, ওই যে লোকটা বলছিল সে বার্নার্ড শ হবে। বার্নার্ড শ হচ্ছে একজন বিখ্যাত নাট্যকার। বার্নার্ড শ হবে, পরশু রাতে মারা গেছে একটা ছ্যাঁকড়া গাড়ির তলায় পড়ে। ডট ডট ডটের দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মানে প্রচুর গল্প বলতো, প্রচুর কথা বলতো, সেগুলো আর কি। আর ওই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল, ও মারা যাওয়ার পরের দিন এক বিলেতি ছেলে সাহেবের সাথে পালিয়ে গেছে। বিলেতি ছেলে হচ্ছে, বিলেতি হলো ব্রিটিশদেরকে বিলেতি বলা হয়, ঠিক আছে। রুনি মেয়েটার খবর জানতো। সে কি, রুনিকে চিনতে পারছো না? শহরের সেরা নাচিয়ে ছিল, আজকাল অবশ্য রাজনীতি করছেন। সেদিন দেখা হলো রাস্তায়। আগে তো পাটকাঠি ছিল, পাটকাঠি মানে হচ্ছে একদম ছিপছিপে চিকন, এখন বেশ মোটাসোটা হয়েছে। দেখা হতেই রেস্তোরাঁয় নিয়ে খাওয়ালো। বিয়ে করেছি শুনে জিজ্ঞাসা করলো, বউ দেখতে কেমন হয়েছে, এবার তুমি এসো। হ্যাঁ, ও কথা বলতে শুরু করলে যেন আর ফুরাতে চায় না। রাহাত থামিয়ে দিতে চেষ্টা করতো ওকে। রাহাত তার মানে ইয়াকে, যে দুপুকে গল্প বলতে থামাতো। তারপর রেনু বলতো, আর বলবেন না, এত বকবক করতে পারে বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠতো সে। সেটা হচ্ছে রেনু। তবু থামতো না তবু। একগাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথার তুবড়ি ছোটাতো সে। থাকে, অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না, নিজের কথাই বলি। ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলে এই শহরে আর থাকবো না, গায়ে চলে যাব, ছোট্ট একটা ঘর বাঁধবো সেখানে। আর তোমরা দেখো, আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না, একেবারে সাধারণ। হ্যাঁ, একটা ছোট ডিসপেন্সারি, হ্যাঁ একটা ছোট ডিসপেন্সারিটা হচ্ছে ওই যে ওষুধের যে দোকানগুলো আছে না, হ্যাঁ ফার্মেসি বলি আমরা যেটাকে, সেটাকে হচ্ছে ডিসপেন্সারি বলা হয়, যেখানে চিকিৎসক করাতে পারবেন, সাথে কিছু ওষুধও থাকবে, এরকম আর কি ডিসপেন্সারি। আর আর কিছু না। মাঝে মাঝে এমনই স্বপ্ন দেখায় অবস্থা ছিল তবু। এককালে মিলিটারিতে যাবার শখ ছিল ওর। কিন্তু বরাত মন্দ, বরাতটা হচ্ছে ভাগ, হ্যাঁ। কিন্তু মন্দ ছিল জন্মখোড়া, মানে জন্ম থেকে পায়ে সমস্যা ছিল। ডান পা থেকে বা পাটা
ইঞ্চি দুয়েক ছোট ছিল ওর। তবে তবে বা জুতোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাটা চোখে পড়তো না সবার। আমাদের জীবনটা ছিল যান্ত্রিক। কাক ডাকা ভোরে বিছানা ছেড়ে উঠতাম আমরা। দুপুর তো সবার আগে। ও জাগাতো আমাদের দুজনকে। ওঠো, ভোর হয়ে গেছে দেখছো না? অমন মোষের মতো ঘুমাচ্ছ কেন? তবু সবাইকে এই কথা বলে ঘুম থেকে উঠাতো। ওঠো। গায়ের ওপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাতো তবু। মাথার কাছে জানালাটা খুলে দিয়ে বলতো, দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে, আর ঘুমিও না, ওঠো। আমাদের ঘুম ভাঙিয়ে নিজ হাতে চা তৈরি করতে তবু। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম। তারপর 10টা নাগাদ স্নানাহার হচ্ছে গোসল করে তারপরে খাবার খাওয়াটা, সেটা হচ্ছে স্নানাহার সেরে ক্লাসে যেতাম আমরা। বিকেলটা কাটতো বেশ আমোদ ফুর্তিতে। কোনোদিন ইস্কাটনে বেড়াতে যেতাম আমরা, কোনোদিন বুড়িগঙ্গার ওপারে, আর যেদিন রেনু আমাদের সাথে থাকতো সেদিন আজিমপুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূরের গায়ে ভিতর হারিয়ে যেতাম আমরা। রেনু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুট ভেজে আনতো বাসা থেকে। গেও মানে হচ্ছে গ্রামীণ পথে বা কাঁচা রাস্তা। গেও পথে হাঁটতে হাঁটতে মুড়মুড় করে ডালমুট চেবেতাম আমরা। তবু বলতো, দেখো রাহাত, আমার মাঝে কি মনে হয় জানো জানো কি? হ্যাঁ, মানে তবু ছিল খুবই ভাবনার লোক, স্বপ্নে ছিল, ওর অনেক স্বপ্ন ছিল সেটাই। এই যে আঁকাবাঁকা লাল মাটির পথ, এই পথে যদি শেষ না হতো কোনোদিন, অনন্তকাল ধরে যদি এমনই চলতে পারতাম আমরা। এ কি, তুমি আবার কবি হলে কবে থেকে? ভ্রু কুঁচকে হঠাৎ প্রশ্ন করতো রাহাত। না না না, কবি হতে যাব কেন? ইতস্তত বোধ করে বলতো তবু। তবু কেন যেন মনে হয় স্বপ্নার চোখে স্বপ্ন নাবতো তার। আমরা ছিলাম তিনজন, আমি, তপু আর রাহাত। দিনগুলো বেশ কাটছিল আমাদের, কিন্তু অকস্মাৎ ছেদ পড়ল। হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাঠটাতে অগণিত লোকের ভিড় জমেছিল সেদিন। ভোর হতে ক্রুদ্ধ ছেলে বুড়োরা এসে জমায়েত হয়েছিল সেখানে। কারো হাতে প্ল্যাকার্ড, কারো হাতে স্লোগান দেওয়ার চুঙ্গ, আবার কারো হাতে লম্বা লাঠিটায় ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা। তর্জনী দিয়ে ওরা জামাগুলোকে দেখাচ্ছিল, আর শুকনো ঠোঁট নেড়ে এলোমেলো আর কি যেন বলছিল নিজেদের মধ্যে। তবুও হাত ধরে টান দিল আমায়, এসো। কোথায়? কেন ওদের সাথে? কেন ওদের সাথে? যে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে। এসো, চলো। আমরা মিছিলে পা বাড়ালাম। একটু পরে পেছন ফিরে দেখি রেনো হাঁপাতে হাঁপাতে আমাদের দিকে ছুটে আসছে। যা ভেবেছিলাম, দৌড়ে এসে তপুর হাত চেপে ধরলো রেনো। কোথায় যাচ্ছ তুমি? বাড়ি চলো। পাগল নাকি? তপু হাতটা ছাড়িয়ে নিল। তারপর বলল, তুমিও চলো না আমাদের সাথে। না, আমি যাব না, বাড়ি চলো। রেনো আবার ধরলো ওর হাত। কি বাজে বকছেন? রাহাত রেগে উঠলো এবার। বাড়ি যেতে হয় আপনি যান, ও যাবে না। মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেনু। ক্রুদ্ধ দৃষ্টিতে মানে চোখ গরম করে তাকানো, হ্যাঁ। এক পলক তাকালো রেনু, তারপর কাঁদো কাঁদো গলায় বলল, দোহাই তোমার, বাড়ি চলো। মা কাঁদছেন। বললাম তো যেতে পারবো না, যাও। হাতটা আবার ছাড়িয়ে নিল তপু। রেনুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হলো। বললাম, কি ব্যাপার, আপনি এমন করছেন কেন? ভয়ের কিছু নেই, আপনি বাড়ি যান। কিছুক্ষণ ইতস্তত করে টল টল চোখ নিয়ে ফিরে গেল রেনু। মিছিলটা তখন মেডিকেলের গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি এসে গেছে। কার্জন হল মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তার মানে যিনি বলছেন তিনি ঢাকা মেডিকেল কলেজে পড়তেন। তো মেডিকেল কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো পাশাপাশি, সেটাই বলছেন। তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম। রাহাত স্লোগান দিচ্ছিল, আর তপুর হাতে ছিল একটি মস্ত প্ল্যাকার্ড। তার উপর লাল কালিতে লেখা ছিল, রাষ্ট্রভাষা বাংলা চায়। মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছাতে অকস্মাৎ আমাদের সামনের লোকগুলো চিৎকার করে পালাতে লাগলো। ব্যাপার কি বুঝে উঠবার আগে যে দেখি প্ল্যাকার্ড সহ মাটিতে লুটিয়ে পড়েছে তবু। কপালের ঠিক মাঝখানটায় গোল একটা গর্ত, আর সেই গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ঝরছে তার।
তপু আর্তনাদ করে উঠল, রাহাত আর্তনাদ করে উঠল। আমি তখন বিমূঢ়ের মতো দাঁড়িয়েছিলাম। বিমূঢ় মানে হচ্ছে কিছু কি করতে পারবে, কি করতে হবে সেটা বুঝতে না পারা। দুজন মিলিটারি এসে তপুরের মৃতদেহটা তুলে নিয়ে গেল আমাদের সামনে থেকে। আমরা একটুও নড়লাম না, বাধা দিতে পারলাম না। দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল। তারপর আমিও ফিরে আসতে আসতে চিৎকার করে উঠলাম, রাহাত পালাও! কোথায়? হতবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত। তারপর উভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটির দিকে। ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির দিকে এটা। সে রাতে তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন এখানে। রেনু এসেছিল, পলকহীন চোখ জোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার। কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি। একটা কথাও আমাদের সাথে বলেনি রেনু। রাহাত শুধু আমার কানে কানে ফিস ফিস করে বলেছিল, তপু না মরে আমি মরলেই ভালো হতো। কি অবাক কাণ্ড! দেখো তো, পাশাপাশি ছিলাম আমরা, অথচ আমাদের কিছু হলো না। গুলিটা লাগলো কিনা তপুর কপালে। কি অবাক কাণ্ড! তো দেখো তো। তারপর 4টে বছর কেটে গেছে। 4 বছর পর তপুকে ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোনোদিন। তবু মারা যাবার পর রেনু এসেছিল একদিন, মালপত্রগুলো নিয়ে। মালপত্র সব নিয়ে গেল ওর। দুটো সুটকেস, একটা বইয়ের ট্রাঙ্ক আর একটা বেডিং। সেদিন মুখ ভার করেছিল রেনু। তো এখন এখানে আমরা কিন্তু একটা গল্প মিল পাচ্ছি, সেটা হচ্ছে ওরা কিন্তু ওই তপু কিনে গিয়ে সবাই গল্প করছে, তাই না? এই যে গল্পটা একটু আগে হলো, ভাষা আন্দোলনে তপুর কপালে গুলি লাগা, এটা কিন্তু একটা স্মৃতিচারণ অংশ, তাই না? তার মানে তপুকে নিয়ে ওরা স্মৃতিচারণ করতেছে। তো তপুকে আমরা এখন এটা মেলাতে পারছি না। মেলাতে পারছি না বলতে আমরা সেই পয়েন্টে এখনো পৌঁছায় নাই যে তপু মারা যাওয়ার পরে ওরা কিভাবে ওকে পেল। ঠিক আছে, তো আমরা সেখানে যাচ্ছি। কথা বলেনি আমাদের সাথে, শুধু হাতের দিকে এক পলক তাকে জিজ্ঞেস করেছিল, ওর একটা গরম কোট ছিল না, কোটটা কোথায়? ও, ওটা আমার সুটকেসে। ধীরে ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত। এরপর দিন কয়েক তপুর সিটটা খালি পড়েছিল। মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের, ওঠো, আর ঘুমিও না, ওঠো। চোখ মেলে কাউকে দেখতে পেতাম না, শুধু ওর শূন্য বিছানার দিকে তাকিয়ে মনটা ব্যথায় ভরে উঠত। তারপর একদিন তপুর সিটে নতুন ছেলে এলো একটা। সে ছেলেটা বছর তিনেক ছিল। তারপর এলো আর একজন, আমাদের নতুন রুমমেট, বেশ হাসিখুশি ভরা মুখ। সেদিন সকালে বিছানায় বসে অ্যানাটমের পাতা উল্টাচ্ছিল সে। যে নতুন ছেলেটা আসছে ওর বিছানায়, সে অ্যানাটমি মানে হচ্ছে ওই প্রাণীবিজ্ঞানের যে অংশটা সেটা, অ্যানাটমির পাতা উল্টাচ্ছিল সে। তার চোখের নিচে একটা ঝুড়িতে রাখা স্কেলিটনের স্কেলিটন হচ্ছে আমরা যে মেডিকেল দেখি না, কঙ্কাল থাকে সেটা। আর স্কালটা হচ্ছে মাথার অংশটা। স্কালটা বের করে দেখছিল আর বইয়ের সাথে মিলিয়ে পড়ছিল সে। তারপর এক সময় হঠাৎ রাহাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, রাহাত সাহেব, একটু দেখুন তো, আমার স্কালের কপালের মাঝখানটায় একটা গর্ত কেন? কি বললে? চমকে উঠে ভয়ে তাকালাম ওর দিকে। রাহাত উঠে গিয়ে উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে, ঝুঁকে পড়ে দেখতে লাগলো অবাক হয়ে। হ্যাঁ, কপালের মাঝখানটায় গোল একটা ফুটো। রাহাত তাকালো আমার দিকে। ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার। বিড়বিড় করে বললাম, বাবাইয়ের হাড়টা 2 ইঞ্চি ছোট ছিল ওর। কথাটা শেষ না হতেই ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল রাহাত। হাতগুলো ঠক ঠক করে কাঁপছিল ওর। একটু পরে উত্তেজিত গলায় চিৎকার করে বলল, বাবাইয়ের টিবিয়া ফেবুলাটা 2 ইঞ্চি ছোট, দেখো দেখো। উত্তেজনায় আমিও কাঁপছিলাম। ক্ষণকাল পরে স্কালটা 2 হাতে তুলে ধরে রাহাত বলল, তপু। বলতে গিয়ে গলাটা ধরে এলো ওর। এই ছিল হচ্ছে 21-এর গল্প। তো আমরা দেখলাম 21-এর গল্প। দেখো, আলটিমেটলি এইখানে আমাদের একটা কথা আছে, প্রশ্ন আছে, যে লেখক এখানে গল্পটা শেষে কঙ্কালটাকে কেন ওই রুমে পাঠালেন। দেখো, ওই রুমে রাহাত আর যিনি গল্প কথক তিনি কিন্তু ভাষা আন্দোলনের সাক্ষী ছিলেন। তো তিনি বেঁচে গেলেন। বেঁচে যাওয়ার পরে তার কাছে
তপুকে আবার ফিরিয়ে দিলেন। এর কারণটা হচ্ছে মাঝখানে যে সময়টুকু যে তোমরা ভাষা আন্দোলন যে পেয়েছো, এই ভাষাটা খুব সহজে আসে নাই। এই ভাষাটার জন্য অনেকে জীবন দিয়েছে। জীবন দিয়ে তারা এখন কথা বলতে পারছে না। কঙ্কাল তো আল্টিমেটলি কথা বলতে পারে না। তাই ব্যাপারটা হচ্ছে এটার উপজীব্য ব্যাপারটা হচ্ছে এটাই বোঝাতে চেষ্টা করা হচ্ছে যে যারা জীবন দিয়েছে তারাই কথা বলতে পারছে না। ঠিক আছে? এই কারণে আবার দেখো যারা জীবন দিয়েছে তাদের স্মৃতিটা রয়ে গেছে। কিভাবে? এই যে কপালে তার গুলির ফোঁটা আছে। এই কারণেই লেখক এই গল্পটাকে মোড়টা এদিকে ঘুরিয়েছেন। তো এই ছিল গল্প। ২১ গল্প। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্প কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।